মাই স্কিন ইজ ভিজিবল, দেখতে পাচ্ছিস তো ঠিকঠাক? আচ্ছা, হ্যাঁ আজকে ম্যাম। আমরা যেটা পড়ছি সেটা হলো স্পয়েলেজের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, মাইক্রোবায়াল স্পয়েলেজ, যে টপিকটা, চ্যাপ্টার নয়, টপিকটা আছে মাইক্রোবায়াল স্পয়েলেজ অফ ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্ট। তোদের সম্ভবত লেখা আছে ফিশ অ্যান্ড সি প্রোডাক্ট, সি ফুড, এরকম কিছু একটা লেখা আছে। আমি এটা মনে হয় ভুলবশত ফিশ প্রোডাক্ট লেখা হয়ে গেছে, এটা মনে হয় সি প্রোডাক্ট, ব্যাপারটা একই, ঠিক আছে? মাইক্রোবায়াল স্পয়েলেজ অফ ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্ট অ্যান্ড ইস প্রিভেনশন, এটা আছে। তাহলে এতক্ষণ আমরা যতগুলো পড়ে এসেছিলাম, সিরিয়ালস, ভেজিটেবলস, মিট, মিল্ক, সেই প্রত্যেকটা জিনিস আমরা দেখেছিলাম কিছু গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম আছে যারা সেই পার্টিকুলার খাবারের ওপর তাদের অ্যাফেকশন বেশি, এবং খাবারগুলোকে বিভিন্ন ধাপে ধাপে তারা নষ্ট করছে, এবং সেই খাবারগুলো নষ্ট যাতে না হয় তার জন্য আমাদের কি প্রিকশন নিতে হবে সেটা আমরা কি করি, আমরা সেগুলো দেখেছি, এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে কিল করব, এবং ওই ব্যাকটেরিয়াগুলোর নাম কি, এবং সেই প্রত্যেকটা ব্যাকটেরিয়া তারা কোন টেম্পারেচারে বিলং করতে পারে, কিভাবে তাদের কোনটাকে সাইক্রোট্রফিক বলবো, কোনটাকে থার্মোফিলিক বলবো, সেই ইস্ট বলবো, মোল্ড বলবো, ব্যাকটেরিয়া বলবো, সেগুলো আমরা ধীরে ধীরে পড়ে এসেছি। এখন আজকে আমরা যেটা পড়বো, ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্ট। আমরা জানি এরা খুবই পেরিসেবল ফুড, মানে খুব সহজেই পচনশীল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে এই ধরনের জিনিসকে আমরা যদি স্পয়েলেজের হাত থেকে বাঁচাতে চাই তাহলে কি করণীয়? না, ফিশ ইজ ওয়ান অফ দ্য fish is one of the most consumed seafood and it's highly perishable food product. আমরা জানি যে মাছ হলো এমন এক ধরনের সামুদ্রিক খাবার বা এমন এক ধরনের প্রোডাক্ট যেখানে কিনা সব থেকে বেশি পচন এই ধরনের খাবারের মধ্যে হয়ে থাকে। তোরা যদি সমুদ্র বা সমুদ্রের তীরবর্তী জায়গায় যাস, অনেকে দীঘা গেছিস, যেখানে ডক থাকে, জাহাজে করে প্রচুর মাছ আসে, এবং যে ডক গুলোতে মাছ স্টোর করা থাকে, দেখবি এত গন্ধ, এত দুর্গন্ধ। বা বাজারের মাঝখানেও যেখানে মাছ বিক্রি হয়, মাছের যে আড়ত, তোরা দেখবি সারা দিনের পরেও ফিনাইল, ডেটল, সূর্যের আলো দিয়ে ধুলেও সে গন্ধ আর যায় না, আসতে গন্ধ রয়েই যায়। তো এটা ভীষণ পচনশীল, তাড়াতাড়ি পচে যায়। ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্ট আর ওয়াইডলি কনজিউম অ্যাজ ইট ইজ এ গুড নিউট্রিশন সোর্স। আমরা জানি এটা সব থেকে ভালো পুষ্টি উপাদান এই খাবারের মধ্যে থাকে, ডিউ টু দেয়ার হাই প্রোটিন কন্টেন্ট। মাছ মানেই একদম ফার্স্ট ক্লাস প্রোটিন, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের হেলথের জন্য ভীষণ ভালো, স্পেশালি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তোরা জানিস যে প্রতিটা সি ফুডের মধ্যেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং সামুদ্রিক মাছ আমাদের হার্টের জন্য ভীষণ ভালো। The biological and chemical nature of fish leads to its deterioration after is caught. এই একটা মাছকে যখন জল থেকে ধরে নেওয়া হয় তারপরেই তার বায়োকেমিক্যাল এবং কেমিক্যাল চেঞ্জ শুরু হয়ে যায়। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, পিএইচ চেঞ্জ হচ্ছে, অটোলাইটিক হিমোলাইসিস শুরু হয়ে যাচ্ছে, এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটির অটোলাইসিস, রাইগর মর্টিস, এই ধরনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। Within biological chemical nature of the fish leads to the deterioration after the caught and the spoilage process rigor mortis। মানুষ মারা গেলেও যেমন 12 ঘন্টার মধ্যে, 5-7 ঘন্টার মধ্যে এক একজনের বডি স্ট্রাকচার যেমন তার উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি মানুষটা পচে গলে বা রাইগর মর্টিস প্রক্রিয়া তার বডিতে শুরু হচ্ছে। যার বডিতে প্রোটিন কন্টেন্ট যত কম থাকে, এবং প্রোটিনটা যদি লুজ প্রোটিন থাকে, প্রোটিনের নেচার যদি খারাপ হয়ে থাকে, তাহলে দ্রুত রাইগর মর্টিস হবে এবং দ্রুত পচে যাবে। ঠিক আছে, এটা 12 ঘন্টার মধ্যে স্টার্ট হয়ে যায়। The deterioration occur very quickly due to metabolic activity. Deterioration কেন হচ্ছে? metabolic activity হচ্ছে মাইক্রো অর্গানিজমের এন্ডোজেনাস এনজাইমেটিক অ্যাক্টিভিটি, যাকে আমরা বলি অটোলাইসিস। অটোলাইসিস মানে নিজের শরীরের প্রোটিন যেগুলো আছে সেগুলো মাইক্রো অর্গানিজমরা সেই প্রোটিনটাকে, নিজের শরীরে থাকা প্রোটিনটাকে কিন্তু ভেঙে ফেলছে, এটাকে বলে অটোলাইসিস। অটোফেজি তোরা যেমন পড়েছিস, যেমন অটোফেজি মানে হলো নিজের শরীরের এক এক সময় দেখবি কিছু কিছু ডিজিজ আছে যারা আমাদের বডিতে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যায়। সেই ধরনের ডিজিজ, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আহ
এই যেগুলো জেনেটিক কিছু ডিসঅর্ডারস ঘটে না, সেগুলো এই যেমন তোরা এই ডিজিজটার নাম শুনেছিস নাকি জানি না, লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের একটা গুলেনবারি সিনড্রোম বলে একটা ডিজিজ আছে। নিজের শরীরের অনক্রমতা, নিজের শরীরের মানে অনাক্রমতা মানে কি, আমাদের ইমিউনিটি প্রদান করা, কিন্তু তার বডিতে ইমিউনিটি দিচ্ছে না, উল্টে তার ইমিউনিটিকে আরো কমিয়ে দিচ্ছে, এগুলোকে বলে অটোফেজি। ঠিক আছে, নিজেই নিজের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জায়গায় উল্টে প্রতিরোধ ব্যবস্থাকে কমিয়ে দিচ্ছে। অ্যান্ড কেমিক্যাল অক্সিডেশন, লিপিড থাকে, ফ্যাট থাকে, জানিস তার ফলে অক্সিডেশন হয়। তাহলে মাছ পচে যাওয়ার কারণ যদি লিখতে চাই, আমরা এই পয়েন্টগুলোও লিখতে পারি, এবং তার সাথে আরো আমি সুন্দর করে তলায় তলায় লেখা আছে, সেগুলো তোরা লিখতে পারিস। তাহলে কন্টামিনেশন সোর্স কি, মাছ কন্টামিনেশন হচ্ছে কোথা থেকে, না এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তার সেটা জল হতে পারে, টেম্পারেচার হতে পারে, পিএইচ হতে পারে, হ্যান্ডেলিং হতে পারে, কটিং সিস্টেম হতে পারে, সেটা থেকে হতে পারছে। ইকুইপমেন্ট ইউজ সাচ এস ক্যাচ বক্স বললাম, বিন, হোল, ড্রেসিং সারফেস, ডেস্ক, কাটলারি, হ্যান্ডেলস, কিভাবে সেটাকে হ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে সেটাকে প্রসেস করা হচ্ছে। ওয়াটার ইউজড ফর ওয়াশিং ফিশ, মাছগুলো নোনা জল থেকে যদি ধরে নেওয়া হয় বা মিষ্টি জলের মাছ যদি ধরা হয়, পুকুরের মধ্যে একরকম টেম্পারেচার থাকে, তুই যখন মাছটাকে ধরে নিবি তারপর যত দ্রুত সম্ভব পরিষ্কার জল দিয়ে যদি মাছটাকে ভালো করে ওয়াশ করিস, মাছটাকে তাও কিছুক্ষণের জন্য ভালো রাখতে পারবি। তারপর যত দ্রুত সম্ভব সেগুলো কেটে তার জিআই যে খাদ্য নালী, তার গিলস মানে কানকো, ফুলকা, এগুলো কেটে যত দ্রুত বাদ দিয়ে সেটাকে ফ্রিজে স্টোর করে দিবি, মাছটা অনেকদিন ভালো থাকে। মেথড অফ হারভেস্টিং কি, কোন পুকুরে চাষ করছিস, কিভাবে চাষ করছিস, সিজন হ্যান্ডেলিং, কিভাবে সেটাকে হ্যান্ডেলিং করা হচ্ছে এবং কিভাবে সেটাকে প্রসেসিং করা হচ্ছে, এই গেল তার পদ্ধতি। এবার আসছে স্পয়েলেজ অফ ফিশ। স্পয়েলেজ অফ ফিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিশ কন্টেন ইম্পর্টেন্ট নিউট্রিশনাল অ্যান্ড ডাইজেস্টিভ প্রোটিন। ফিশ তো আমরা জানি সব থেকে গুরুত্বপূর্ণ একটা নিউট্রিশনাল এবং ডাইজেস্টিভ প্রোটিন এদের মধ্যে থাকে বলেই খুব দ্রুত প্রোটিনের ডিন্যাচুরেশন শুরু হয়ে যায়। এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, লিপিড থাকে এবং সলিউবল ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, হাইলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তাহলে স্পয়েলেজ অফ ফিশ, মাছ যে পচে যাচ্ছে, কেন পচছে তার কারণ হলো এইগুলো। আচ্ছা, ইট কন্টেন্স ওয়াটার 75 থেকে 80% অ্যান্ড হাই ওয়াটার অ্যাক্টিভিটি। আমরা প্রথম পয়েন্টেই পড়েছিলাম যে ওয়াটার অ্যাক্টিভিটি থাকার কারণে খুব দ্রুত মাইক্রোবায়াল গ্রোথ হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছিস পুরোটাই ওয়াটার অ্যাক্টিভিটি লেভেলটা ভীষণ হাই। দেয়ার আর থ্রি মোডস অফ ফিশ স্পয়েলেজ, তিন রকম ভাবে মাছের পচন হতে পারে। একটা হলো অক্সিডেশন, তোরা রিডাকশন অক্সিডেশন জানিস, জারণ বিজারণ। এনজাইমেটিক রিয়াকশন, অবভিয়াসলি তার নিজস্ব বডিতে যে এনজাইম গুলো আছে সেগুলো ডিটোরিয়েট হচ্ছে, এবং বাইরে পিএইচ লেভেল চেঞ্জ হলে এনজাইমেটিক রিয়াকশন ঘটছে, এবং সাম মাইক্রোবায়াল স্পয়েলেজ, মাইক্রোবস তো জল স্থল অন্তরীক্ষে আছেই, এবং যখনই সারা রুম টেম্পারেচারে থাকে, তোরা খুব ভালো করে জানিস রুম টেম্পারেচারে সব থেকে বেশি ওয়ার্ম টেম্পারেচারে, ময়েস্ট টেম্পারেচারে মাইক্রোব খুব দ্রুত ভালো গ্রো করে এবং তারা নিজেদের আস্তানা বলে সেটাকে ধরে নেয়। তাহলে অক্সিডেটিভ স্পয়েলেজ হচ্ছে কি করে, আমরা দেখতে পাচ্ছি লিপিড অক্সিডেশন ইজ এ মেজর কজ অফ ডিটোরিয়েশন অ্যান্ড স্পয়েলেজ অফ ফিশ দ্যাট কন্টেন হাই অয়েল অর ফ্যাট কন্টেন্ট স্টোর ফ্যাট ইন দ্য ফ্লেশ। আমরা জানি প্রতিটি মাছের মধ্যে প্রচুর পরিমাণে লিপিড থাকে, ফ্যাট থাকে, সেই লিপিড অক্সিডেশন যখন ঘটছে ইজ আ মেজর কজ। তোরা যদি এতটা নাও লিখিস, এইটুকু লিখে ছেড়ে দিবি, লিপিড অক্সিডেশন ইজ আ মেজর কজ ফর ডিটোরিয়েশন অর স্পয়েলেজ অফ ফিশ, ব্যাস স্টপ হয়ে গেল। অক্সিডেশন টিপিক্যালি ইনভলভস দ্য রিয়াকশন অফ অক্সিজেন। অক্সিডেশন কেন ঘটে, অক্সিজেনের উপস্থিতিতে অর অনুপস্থিতিতে। তাহলে অক্সিডেশন টিপিক্যালি ইনভলভস দ্য রিয়াকশন অফ অক্সিজেন উইথ দ্য ডবল বন্ড অফ ফ্যাটি অ্যাসিড। ডবল বন্ডের ফ্যাটি অ্যাসিডের যখন বিক্রিয়া হয় এবং সেটা বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, অক্সিডেশন হচ্ছে, এবং যার ফলে ফ্যাট ভেঙে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। In fish, lipid oxidation can occur enzymatically and non-enzymatically. এনজাইমের উপস্থিতিতে এবং এনজাইমের অনুপস্থিতিতে লিপিড অক্সিডেশন কিন্তু হতে পারে।
দেন আমরা দেখছি লিপিড অক্সিডেশন প্রমোট প্রোটিন ডিন্যাচুরেশন। লিপিড অক্সিডেশন যে ঘটছে, প্রোটিন যে ভাঙছে, কেন ভাঙছে না, প্রোটিন ভাঙার প্রধান লিপিড ভাঙার প্রধান কারণ কি, প্রোটিন যখন ভেঙে যাবে, প্রোটিন ডিন্যাচুরেট হবে, তার সাথে সাথে তাকে যারা ডিন্যাচুরেট করছে, সেই প্রোটিন ভাঙলেই আস্তে আস্তে ফ্যাট ভাঙা শুরু হবে। প্রোটিন যদি তোর শরীরে কম থাকে তাহলে ফ্যাট সেই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করবে, তখন ফ্যাটও ভাঙতে শুরু করবে। এবং মডিফিকেশন অফ দ্য প্রোটিন, ইলেকট্রোফোরেটিক প্রোফাইলস, নিউট্রিশনাল লসেস, এন্ডোজেনাস অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম লসেস। এত কথা নাও লিখতে পারিস, তো ছোট ছোট লাইন করে লিখবি। লিপিড অক্সিডেশন প্রমোট প্রোটিন ডিন্যাচুরেশন, স্টপ, হয়ে গেল। লিপিড হাইড্রোলাইসিস অ্যান্ড অক্সিডেশন কজ বেল্লি ব্রাস্ট। বলেছে বেল্লি ব্রাস্ট কেন হয় না, লিপিড হাইড্রোলাইজ যখন হচ্ছে এবং অক্সিডেশন হচ্ছে, তার কারণ হলো বেল্লি ব্রাস্ট। In fish, in which the enzymes and microorganisms of the digestive tract cause massive gas development. এই জায়গাটাই মাত্র এদের একটু আগেই তোদেরকে বললাম, মাছ যখনই পুকুর থেকে তোলা হবে, ফার্স্ট কাজ হবে ভালো করে ঠান্ডা জলে সেটাকে ধুয়ে নিয়ে তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে সেটা থেকে গ্যাস প্রোডাকশন হবে না, এনজাইম অক্সিডেশন হবে না, তাহলে কি হবে, মাছটাকে অনেকক্ষণ আমরা ভালো রাখতে পারবো। আদারওয়াইজ মাছটা পুকুরে সকাল 7টায় তোলা হয়েছে এবং তুই মাছটাকে যখন বাজার থেকে বেলা 12টার সময় কিনে আনছিস মাছবালার কাছ থেকে, তারপরে সেই মাছটা কাটছে, দেখবি মাছটা নরম ল্যাতপেতে হয়ে যাচ্ছে, খেতেও ভালো লাগে না, মাছটা তেতো তেতো লাগে, অনেক সময় গলে যায়, পচে যায়। তো এটার কারণ গ্যাস ফরমেশন অলরেডি তার ডাইজেস্টিভ সিস্টেমে শুরু হয়ে গেছে। তোরও পেটের মধ্যে যদি উল্টো পাল্টা খাবার রেখে দেওয়া হয় আর তোকে যদি প্রচুর পরিমাণে মাংস, মাছ, ডিম খাইয়ে দেওয়া হয়, তোর ডাইজেস্টিভ সিস্টেম কি তৈরি করবে, গ্যাস প্রোডাকশন করবে, তোর চোখ মুখ শরীর সবকিছু খারাপ হয়ে যাবে। তো মাছেরও ক্ষেত্রে তাই হয়, এটাকে বলে বেল্লি ব্রাস্ট। হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি এনজাইমেটিক স্পয়েলেজ। এনজাইমেটিক স্পয়েলেজ হলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে যখন মাছটাকে আমরা ধরে নিচ্ছি, তার ফলে কি হবে না, বায়োলজিক্যাল কেমিক্যাল চেঞ্জ হবে। এটা তো খুব সাধারণ ব্যাপার, তোরা জানিস যে একটা মাছকে পুকুর থেকে যখনই আমরা তাকে তুলে নেব, তার বাসস্থান চেঞ্জ হচ্ছে, মানে তার ঘর বাড়ি সবই, লোকজন সব চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার ফলে তাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে যদি সে জিওল মাছ হয় তাহলে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, যদি সে না হয় তাহলে তার ডিটোরিয়েশন শুরু হবে। Biological and chemical change take place in dead fish due to their action of various enzyme found in fish. বলে গেছে এনজাইমেটিক স্পয়েলেজ হওয়ার কারণ বায়োলজিক্যাল কেমিক্যাল চেঞ্জ ঘটে এবং মাছগুলো মরে যায়, যার ফলে নানা রকম এনজাইম সেই মাছের মধ্যে পাওয়া যায়, যেগুলো কিন্তু হার্মফুল ফর দ্য হিউম্যান বডি। The digestive enzyme cause extensive autolysis. Autolysis মানে কি বলেছিলাম, যে যখন প্রোটিনটা ভেঙে যাচ্ছে তাকে বলে অটোলাইসিস। অটোলাইসিস যদি হয়, প্রোটিন ভেঙে যায়, অবভিয়াসলি সেখানে মাসেল সফটনিং হয়ে যাবে। দেখবি সকাল বেলায় মাছটা তুই হাতে নিবি, দেখবি মাছটা স্ট্রেট হয়ে আছে শুধু, কিন্তু যখন তুই বেলা বাড়ার সাথে সাথে মাছটা নিবি, মাছটা নরম হয়ে গেছে এবং মাছটা দুদিকে হেলে পড়েছে, তোর হাতে যেটুকু জায়গা ধরে থাকবি সেটা থাকলো, বাকি দুটো দিক ঝুলে যায়। যখনই মাছটা ঝুলে যায় তোকে বুঝে যেতে হবে মাছটা হলো বাসি মাছ, মাছটার মাসেল গুলো সফটেনিং হয়ে গেছে, শক্ত নেই। তাহলে যখনই এটা থাকবে, মাছ চেনার, টাটকা মাছ চেনার উপায় হলো মাছটা শক্ত স্ট্রেট হয়ে থাকবে, মানে মাসেলটা একদম স্ট্রেট আছে, ঠিক আছে। রাপচার অফ দ্য বেলি ওয়াল, এবং বেলি পেটটা দেখবি ঝুলে যায়, নরম হয়ে যায়, তখনই তোকে বুঝতে হবে মাছ কিন্তু ভাই নষ্ট হয়ে গেছে। এন্ড ড্রেন আউট অফ দ্য ব্লাড, মাছটা কাটলে কোনো রক্ত বেরিয়ে আসবে না। এটাই হলো টাটকা মাছ চেনার উপায়। সেভারেল প্রোটিওলাইটিক এনজাইম, আমরা জানি যে প্রচুর এনজাইম মাছের মধ্যে থাকে। সেভারেল প্রোটিওলাইটিক এনজাইম আর ফাউন্ড ফিশ দ্যাট কন্ট্রিবিউট টু ডিগ্রেডেশন ইন ফিশ মাসেল অ্যান্ড ফিশ প্রোডাক্ট ডিউরিং স্টোরেজ অ্যান্ড প্রসেসিং। মাছকে যখন তুই স্টোর করছিস, যখন প্রসেসিং করছিস, তখন দেখা যাচ্ছে মাছের মধ্যে যে প্রোটিওলাইটিক প্রচুর এনজাইম আছে, সেগুলো আস্তে আস্তে তারা কি করছে, তাদের যে মাসেলটা, ফিশের যে মাসেলটা, তারা সেটা ডিগ্রেডেশন ঘটাচ্ছে। Proteolysis proteolysis is responsible for the degradation of protein. Proteolysis হচ্ছে বলেই মাছের ডিগ্রেডেশন ঘটছে, which leads to fish spoilage by the microbial growth. এই প্রোটিওলাইসিস হওয়ার জন্যই মাছটা নরম হয়ে যাচ্ছে, ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে এবং মাছটা আমাদের খাবার অনুপযুক্ত হয়ে পড়ছে।
এবার এখানে আমি একটা চার্ট দিয়ে রেখেছি, এই চার্টটা তোদের পরীক্ষায় লিখতে হয় না, কিন্তু যদি তোদের মনে হয় যে আমি দেখতে চাই যে কোন কোন এনজাইমের দৌলতে কি কি ধরনের চেঞ্জ ঘটছে, সেগুলো লেখা আছে, তোরা নিজেদের প্রয়োজনের তাগিদে পড়বি, এটা সিলেবাসে মেনশন নেই কোথাও, কিন্তু তোদের যদি মনে হয় যে দেখার দরকার আছে একটু দেখে রাখবি, আর খাতায় যদি মনে হয় লেখার সময় দু একটা লাইন আমরা লিখবো তো লিখতে পারিস। এবার আমরা আসছি মাইক্রোবায়াল গ্রোথ। মাইক্রোবায়াল গ্রোথ আমরা বরাবর পড়ে আসছি যে মাইক্রো অর্গানিজম সেখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে কি করছে, ফিশ ফ্লেশ ইজ composed of protein, fat, carbohydrate, water and amino acid compound such as ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড। এই TMAO এই ধরনের যেসব তোর কম্পাউন্ড তৈরি হচ্ছে, যারা কি করছে ইউরিয়া, টরিন, ক্রিয়েটিন, ফ্রি অ্যামিনো অ্যাসিড, ট্রেস অ্যামিনো কিছু এলিমেন্টস যার মধ্যে গ্লুকোজও পড়ে, এরা কি করছে আমরা জানি ফিশ ফ্লেশ মানে ফিশ তো মাংস, তার মধ্যে এইসব কম্পাউন্ড দিয়েই মাছটা তৈরি হয়েছে, এরা খুব দ্রুত অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন ঘটিয়ে দেয়, মাইক্রোবায়াল স্পয়েলেজ তারা তৈরি করে। দ্য ইন্টারনাল টিস্যু অফ ফিশ ইজ জেনারেলি কনসিডার্ড স্টেরাইল। ইন্টারনাল টিস্যু গুলো যদি আমরা স্টেরাইল করতে পারি তাহলে ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট অন দ্য স্লাইম লেয়ার, তার উপরের লেয়ারটাতে থাকবে স্কিন, গিল মানে কানকো, ফুলকা অ্যান্ড ইন্টেস্টাইনের মধ্যে থাকবে, ভেতর এই জায়গাগুলোকে যদি আমরা খুব দ্রুত স্টেরাইল করে দিই তাহলে মাছটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবো। The microbial growth in fish in the main cause of fish spoilage. মাইক্রোবায়াল গ্রোথটাই হলো ফিশের প্রধান স্পয়েলেজের কারণ। And produce amines, biogenic amines, organic acid, alcohols, aldehydes, ketone with unpleasant and off flavors. এগুলো যখনই তোর স্পয়েলেজ হচ্ছে এরা কি তৈরি করছে, বিভিন্ন অর্গানিক অ্যাসিড তৈরি করছে, বায়োজেনিক অ্যামাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন বডি এবং আনপ্লেজেন্ট অডর তৈরি করছে। The high water activity, low acidity, pH level less than যখন 6, এই কন্ডিশনে of fish result in the fast growth of microorganism. তাহলে কোন কন্ডিশনে মাছের সব থেকে বেশি গ্রোথ হয়, যখন হাই ওয়াটার অ্যাক্টিভিটি থাকবে এবং লো অ্যাসিডিটি, পিএইচ লেভেল লেস দেন 6, এই কন্ডিশনে মাছ সব থেকে দ্রুত ব্যাকটেরিয়া দ্বারা এফেক্টেড হয়ে যায়, এবং যার ফলে তার আনডিজারেবল যে চেঞ্জগুলো হয় সেগুলো কি, অ্যাপিয়ারেন্স, কালার চেঞ্জ হয়ে যাবে, টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, অডর তৈরি করবে, and reducing its quality, মাছের গুণগত মান নষ্ট হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি at room temperature Bacillus, Clostridium, Escherichia, Micrococcus, Proteus, Cercitia may produce lots of microorganisms and can destroy the fish. এরা কিন্তু প্রিডোমিনেন্ট ব্যাকটেরিয়া, এরা রুম টেম্পারেচার মাছকে নষ্ট করার জন্য এরা একদম মানে ভীষণভাবে দায়ী। ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এসচেরিয়া, মাইক্রোকক্কাস, প্রোটিয়াস, সার্সিকা আর সারেটিয়া, এরা কিন্তু প্রত্যেকে মাছকে স্পয়েলেজ করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটি ব্যাকটেরিয়ার নাম যতটা পারবি মনে রাখার চেষ্টা করবি। ফর আনপ্রিজার্ভ ফিশ, যে মাছগুলোকে আমরা প্রিজার্ভ করছি না, স্পয়েলেজ ইজ কজড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন সেই স্পয়েলেজ গুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কালার কি হয়ে থাকে? ভেরি গুড। ফার্মেন্টেড ব্যাকটেরিয়া, যেগুলো ফার্মেন্টেড ব্যাকটেরিয়া আছে যেমন সাচ অ্যাজ ভিব্রিওনিকা, এই ভিব্রিওনিকা এরা বেসিক্যালি ভেরাস সাইক্রোটলারেট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সাচ অ্যাজ সিউডোমোনাস। এই যে নেচার, এই যে ট্রেন্ড ব্যাকটেরিয়ার স্পয়েলেজ হওয়ার জন্য, মাছকে স্পয়েল করার জন্য যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা বেসিক্যালি গ্রাম নেগেটিভ নেচারের হয়ে থাকে, এবং এদের ট্রেন্ড হলো চিল্ড ফিশ, যেগুলো প্রচন্ড ঠান্ডায় যে মাছগুলো রাখা হয়, যেহেতু সাইক্রোটলারেট তাহলে প্রচন্ড ঠান্ডাতে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু জীবন্ত থাকে এবং তারা মাছকে নষ্ট করে। এই জন্য ফ্রিজে মাছ তুই যে বহু বছর রাখবি, দেখবি আমরা যখন অনেক সময় রেস্তোরাঁয় খেতে যাই, অসময়ে যদি আমরা ইলিশ খাই, সেই ইলিশ মাছটা খেতে ভালো লাগে না, এবং এত তেল ঝোল দিয়ে রান্না করে দেয়, তুই হয়তো খেয়ে ফেললি কিন্তু খাওয়ার সাথে সাথে তোর পেট খারাপ, পেটের গন্ডগোল এগুলো শুরু হয়ে যাবে, কারণ তার মধ্যেও ব্যাকটেরিয়া আছে। প্রত্যেকটা জিনিসের একটা সেলফ লাইফ আছে, যে
এতদিনই খাবারটা ভালো থাকবে, তারপরে থাকবে না। ঠিক আছে, তো সেটা মেনটেন করা খুব জরুরি। এই জন্য ম্যানুফ্যাকচার ডেট আর তোর এক্সপায়ারি ডেট আর দ্য ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস খেয়াল রাখা দরকার। The fish spoilage is also caused by psychotrophic, aerobic, facultative anaerobic, gram-negative bacteria such as Pseudomonas, Moraxella, Acinetobacter, Putrefacines, Vibrio, Flavobacterium, Photobacterium, Aeromonas, এতগুলো ব্যাকটেরিয়া যারা সাইকোট্রফিক, অ্যারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মাছ এবং সামুদ্রিক যে কোনো মাছ জাতীয় প্রোডাক্টকে তারা নষ্ট করার ক্ষমতা রাখে। কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, স্ট্যাফাইলোকক্কাস, মাইক্রোকক্কাস, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এরা কিন্তু কি করছে, কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা কিন্তু মাছের মধ্যে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে গ্রাম, এখানে কি কোথাও একটা আমার লেখাতে ওভারল্যাপিং হয়েছে? হ্যাঁ, না ঠিক আছে। তাহলে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলোর দুটো চারটে করে নাম ভালো করে মনে রাখবি, আস্তে আস্তে শুনতে শুনতে তোদের অনেকগুলো করে মাথায় রয়ে যাবে তখন। তাহলে এই গেল মাইক্রোবায়াল যে গ্রোথ কিভাবে হচ্ছে, কোন ব্যাকটেরিয়া করছে, সেটা তোরা জানতে পারলি। বেশিরভাগ ক্ষেত্রে মাছকে সাইক্রোটফিক যে ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার নামগুলো একটু ভালো করে মনে রাখবি। এখানে ব্যাকটেরিয়ার নাম আর স্পয়েলেজ কম্পাউন্ড মানে প্রডিউস, কোন ব্যাকটেরিয়া দ্বারা স্পয়েল হওয়ার ফলে কি ধরনের কম্পাউন্ড প্রডিউস হচ্ছে সেটা নোট করা আছে। এগুলো তোদের সিলেবাসের বাইরে, বাট যদি মনে হয় একবার দেখে রাখবি। এবার আমরা আসছি ল্যাব। ল্যাব মানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ক্যান প্রিডোমিনেন্ট ইন ফিশ স্টোরেজ আন্ডার ভ্যাকুয়াম অর CO2 স্টোরেজ। অনেক সময় মাছকে, যেসব ভালো ভালো অনেক মাছ আছে যেগুলো কিন্তু ভ্যাকুয়াম দিয়ে প্যাকেটজাত, মানে প্যাকেট করে সেগুলো বিক্রি করা হয়, তখন সেখানের মধ্যেও ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অনেক সময় প্রিডোমিনেন্টলি থেকে থাকে। ঠিক আছে, সাম প্যারাসাইটস ক্যান অলসো ট্রান্সমিটেড বাই can also transmitted by fish including tapeworm, তিতাকৃমি অনেক সময় থেকে থাকে, নিমাটোডস এগুলোও অনেক সময় খাবারে থেকে থাকে, ট্রেট্টামেডোস এরাও খাবারে প্রেজেন্ট থাকে। এরা কি করে, আমাদের ভীষণ রকমের জিআই ডিসঅর্ডারস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার ঘটিয়ে দেয়। ঠিক আছে, পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, বমি, পায়খানা এসব হয়ে যায়। Spoilage compound are produced by microorganism during the storage and flesh fish, মানে স্পয়েল যদি মাইক্রোঅর্গানিজমের দ্বারা করা সম্ভব হয়, মানে স্পয়েলেজ কম্পাউন্ড আর প্রডিউসড বাই মাইক্রোঅর্গানিজম ডিউরিং স্টোরেজ অ্যান্ড ফ্লেশ পিস, মানে যখন আমরা স্টোরিং করছি সেই কন্ডিশনেই কিন্তু ঠিকঠাক মতো যদি না করতে পারি তাহলে স্পয়েলেজ তখনই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা এইরকম যে মাছকে যখন আমরা ধরছি, মানে সাপোজ তোরা যখন বিএসসি পড়তে এলি তখনই তোরা কিভাবে নিজেদেরকে গ্রুমিং করবি, কোন টিচারের সান্নিধ্যে তোরা বড় হবি, সেখানেই তোর কতটা তোরা নিজেদেরকে আপগ্রেডেশন করতে পারবি, কতটা নিতে পারবি, কতটা পারবি না, সেটা তখনই কিন্তু ওয়ান বাই ওয়ান কম্পাউন্ড দ্বারা তোরা কিন্তু আবৃত হতে থাকছিস। তো এই কন্ডিশনের মধ্যে যদি কোথাও মাইক্রোবস ঢুকে যায় তাহলে কিন্তু স্পয়েলেজ হওয়া শুরু হয়ে যাবে। ঠিক মাছেদের ক্ষেত্রেও সেম তাই। একদম প্রাকৃতিক যেসব উদাহরণ সেগুলো দিয়ে মনে রাখবি, যাতে করে তোদের ঘটনাগুলো মাথায় থাকে, পরীক্ষার সময় অনেকটা কিছু মাথায় রেখে পরীক্ষা দিস তো, ঘটনার সাপেক্ষে যেন উত্তরগুলো লিখতে পারিস। আচ্ছা, দেন দেখ আমরা দেখছি ডিফেক্ট অবজার্ভ অন ফিশ বাই মাইক্রোবায়াল স্পয়েলেজ। এগুলো যা যা বললাম, যে 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 ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো এখানে লেখা আছে এবং কোন ব্যাকটেরিয়ার জন্য কি হচ্ছে সেই ঘটনাগুলো লেখা আছে। আমরা পড়ি। ব্যাকটেরিয়াল গ্রোথ কজ স্লাইম লেয়ার। ব্যাকটেরিয়াল গ্রোথ যখন হচ্ছে তার কারণ স্লাইম লেয়ার, মানে পিচ্ছিল হয়ে যাচ্ছে, যেটা আগের দিন দুধের ক্ষেত্রে তোরা পড়লি, দুধটা থকথকে এবং পিচ্ছিল হয়ে যায়। ডিসকালারেশন হয়, গিল অ্যান্ড আইস এগুলো দেখবি কালার গুলো চেঞ্জ হয়ে যায়। লস অফ মাসেল স্ট্রাকচার, সফটনেস হয়ে যায় ডিউ টু প্রোটিওলাইসিস। ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার ফলে মাছের এই চেঞ্জ গুলো হয়।
দ্য ভোলাটাইল কম্পাউন্ড, মাছে যে দুর্গন্ধ ছাড়ছে কেন হচ্ছে? ভোলাটাইল কম্পাউন্ড ফ্রম দ্য পুট্রাফিকেশনস অফ প্রোটিন, প্রোটিনের পুট্রাফিকেশন ঘটে যাচ্ছে, উইল রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ ডিফারেন্ট টাইপস অফ অডর সাচ এস ফিশি ডিউ টু ট্রাইমিথাইলামাইন অ্যান্ড পুট্রিড অডর। এই ধরনের অ্যামিনো কম্পাউন্ড যোগ হওয়ার ফলে মাছের মধ্যে পুট্রাফিকেশন, প্রোটিনের ডিন্যাচুরেশন ঘটছে এবং প্রোটিওলাইসিস হচ্ছে এবং এই দুর্গন্ধ তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়া সাচ এস সিয়েলোনালি পুট্রিফিকেশনস অ্যারোমোনাস স্পিসিস সাইক্রোটলারেট এন্টারোব্যাকটেরিয়াসিস পি মানে সিউডোমোনাস ফসফেরিয়াম ভিব্রিও স্পিসিস ক্রিয়েট অ্যামোনিয়া লাইক অফ অডার্স। এরা অ্যামোনিয়ার গন্ধ, ঝাঁঝালো গন্ধ এরকম তৈরি করে, পচা পচা গন্ধ। সিউডোমোনাস পুট্রিফিকেশনস আর ফ্লুরোসেন্ট Pseudomonas and other spoilage bacteria increase rapidly and produce many proteolytic and hydrolytic enzyme. এই কথাগুলো সবই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার নিজস্ব কাজ আছে এবং ওই কন্ডিশনে যখন বাড়িতে আমরা রুম টেম্পারেচারে রাখবো তখন আমরা এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে বেশ ভালো রকমের তারা জাঁকিয়ে বসে গ্রো করে এবং মাছটাকে আস্তে আস্তে নষ্ট করে। এই গ্রিনিশ ইয়েলো কালার হয়ে যায়, মাছে অনেক সময় পচন ধরে যায়, তার কারণ হলো সিউডোমোনাস ফ্লুরোসেন্স। আর ইয়েলো কালার হয় মাইক্রোকক্কাস, আর রেড কালার হয় ব্যাসিলাস আর সার্সিকা। এই ধরনের ব্যাকটেরিয়ার জন্য কালারের এই চেঞ্জ হয়। এটা আমরা মিল্কে আগের দিন পড়েছিলাম, রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার, গ্রিন কালার। এই ব্যাকটেরিয়ার নামগুলো দেখ অনেকটা আমরা মনে করতে পারছি, এরাই কিন্তু ওখানেও ছিল যে কালার চেঞ্জের জন্য। দ্য চকোলেট ব্রাউন কালার ইজ কজড বাই ইস্ট। এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া নয়, এটা ইস্ট এবং মোল্ড করছে, চকোলেট ব্রাউন কালার হয়ে যায়। অ্যান্ড মাস্টি অর্ডার, একটা মাস্টি মানে মাটি পচা পচা একটা টাইপের, আলু পচে গেলে যেমন গন্ধ ছাড়ে, মাস্টি অর্ডার একটা গন্ধ ওঠে। স্টেপটোমাইসাইটস এই ব্যাকটেরিয়াটার জন্য কিন্তু এটা হয়ে থাকে। এই গেল টোটাল ব্যাকটেরিয়াদের অ্যাক্টিভিটি এবং কোন ব্যাকটেরিয়া মাছের মধ্যে কি ঘটাচ্ছে সেগুলো আমরা পড়লাম। এবার আসছে স্পয়েলেজ অফ ফিশ প্রোডাক্ট, কিভাবে ফিশ প্রোডাক্ট স্পয়েলেজ হচ্ছে। প্রথমেই আছি ড্রাইড ফিশ, শুটকি মাছ। তোরা দেখেছিস সমুদ্র, অনেকেই দীঘা পুরী ঘুরতে গেছিস, ওখানে প্রচুর শুটকি মাছ রোদের বালির ওপর রেখে শুকনো হয়, তারে তারে দিয়ে শুকনো হয়, প্রচুর গন্ধ ছাড়ে, হ্যাঁ। এবং যেখানে হাব আছে, শুটকি মাছ তোর ইয়ে করা হচ্ছে, ডকে গিয়ে বিভিন্ন রকম হাব আছে, সেখানে মাছকে ধরা হচ্ছে, মাছকে স্টেরিলাইজ করা হচ্ছে। এই ধরনের কর্মযোগ্য যে জায়গায় চলছে সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় মাছকে রোদে ওরকম রেখে শুকানো হয়। সান রেজ হলো একটা সব থেকে প্রিজার্ভেশনের আদর্শ ন্যাচারাল পদ্ধতি, সান ড্রাইং করা। তো এই ড্রাইড ফিশের ক্ষেত্রে আমরা দেখতে পাই দ্য ওয়াটার অ্যাক্টিভিটি অফ ফুললি ড্রাইড, ওয়াটার অ্যাক্টিভিটিটাকে একদম শুকিয়ে দেওয়া হয়, অ্যান্ড সল্টেড অ্যান্ড ড্রাইড ফিশ ইজ লো সো দ্য ব্যাকটেরিয়া ক্যান নট গ্রো। এটাকে ব্রাইন ওয়াটার বলে। তো ব্রাইন ওয়াটার মানে নুন, মানে নুন জল, নুন জলে যদি, নুন জল তো অ্যাকচুয়ালি স্টেরাইল, তো যেটা তোরা সেলাইন ওয়াটার খাস সেই জলে চুবিয়ে দিলে অনেক ব্যাকটেরিয়া কি হয়ে যায়, অসমোলাইসিস হয়ে যায়, মানে ব্যাকটেরিয়া ডিএনএটা ডিগ্রেড হয়ে যায়, তাহলে আর ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। নুন আর হলুদ জল এগুলো অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। এই জলে চুবিয়ে তারপর মাছটাকে রোদে শুকানো হয়, আর ভেতরের জিআইটাকে মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটাকে কেটে চিড়ে বের করে ফেলে দেওয়া হয়, কানকোটা ফেলে দেওয়া হয়, দিয়ে মাছটাকে শুকনো হয়। শুটকি মাছ তো অনেকেই খায়, বিশেষ করে যারা ঘটি হয় তারা খায়। আচ্ছা, 2 মিনিট একটু ওয়েট কর তোরে, আমি আসছি দাঁড়া। হুম।
তাহলে আমরা কোথায় পড়ছিলাম যে দা ওয়াটার অ্যাক্টিভিটি ফুললি ড্রাইড, ওয়াটার অ্যাক্টিভিটিটাকে আমরা যদি পুরোটা শুকিয়ে দিতে পারি এবং তাহলে কি হবে যে সেই মাছটার মধ্যে অনেকটা ব্যাকটেরিয়াল লোড আমরা কমিয়ে ফেলতে পারবো। দেন দেখ হাউএভার ফাঙ্গাল গ্রোথ, আমরা ইস্টের গ্রোথ হয়, ফাঙ্গাল গ্রোথ হয়, তোরা সেটা সিরিয়াল প্রোডাক্টে দেখেছিলিস চালকি ব্রেডটার সময় ফাঙ্গাল গ্রোথ হচ্ছিল, is a major problem and microbiological changes in fish also occur during the processing such as salting and drying process। বলেছে হাউএভার মানে কখনো কখনো দেখা যায় যে ফাঙ্গাল গ্রোথ ইজ দ্য মেজর প্রবলেম, মাছের মধ্যে প্রচুর ফাঙ্গাস চলে এসছে যার ফলে মাইক্রোবায়াল চেঞ্জ মাছের মধ্যে ঘটে গেছে এবং এই পদ্ধতিটা তখনই হয় অকার ডিউরিং ইটস প্রসেসিং সাচ অ্যাজ সল্টিং অ্যান্ড ড্রাইং প্রসেস। এই প্রসেসটার সময়ই কোনো কারণে মাইক্রোবস প্রেজেন্ট থেকে এমন কিছু মাইক্রোবস আছে যাদেরকে ড্রাইং বা সল্টিং এই পদ্ধতিটা বা এইগুলোতে যে কাটলারি ইউজ করছে, যে বক্স ইউজ করছে, যে জিনিস ইউজ করছে, যে মানুষগুলো করছে, তাদের থেকে এগুলো কিন্তু ইনফেক্টেড হয়ে যায় অনেক সময়। এছাড়া দেখা যায় অ্যাসপারজিলাস নাইজার অ্যান্ড অ্যাসপারজিলাস ফ্লেভাস কোথায় পড়েছিলিস? মায়োটক্সিন। কোথায় পড়েছিলিস? সিরিয়ালসে। এই দুই ধরনের ব্যাকটেরিয়া কি প্রডিউস করে? মাইকোটক্সিন। দ্যাটস আর ভেরি ডেঞ্জারাস এবং বাদামের মধ্যে থাকে। এটা খেলেই তোদের পেট খারাপ অবধারিত। পচা বাদাম যদি খাস আর পচা পাউরুটি যদি খাস, যদি কেউ সুস্থ থাকিস তারপর আমাকে বলবি একদিন খাওয়ার পর। পেনিসিলিয়াম স্পিসিস আর কমন মোল্ড ফাউন্ড ইন ড্রাইড ফিশ। খাওয়ার পরে যদি কেউ সুস্থ থাকিস তার জিআইটা আমরা কেটে দেখব যে কি কি মাইক্রোবস এখানে আছে আর কি কি মাইক্রোবস দিয়ে এগুলো হজম করতে পেরেছিস। There is a also chemical change in this dried fish. Dried fish এ আমরা দেখতে পাই প্রচুর chemical change তাদের মধ্যে হয়। শুটকি মাছ অনেকে খাস তো, বাজারে বিক্রি হয় তো। Lipid compound in fatty acid can undergo oxidation which leads to rancidity. লিপিড কম্পাউন্ড কি হয়? ফ্যাটি অ্যাসিড ক্যান আন্ডারগো অক্সিডেশন। যেহেতু মাছটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে কোনো কিছুই ঘটে না এবং মাছটা যখন বাড়িতে রান্না করবি মোটামুটি গোটা পাড়া জানতে পারবে তোর বাড়িতে শুটকি মাছ রান্না হচ্ছে এবং লিডস টু পচনের হাত থেকে বেঁচে যায়। ঠিক আছে, ড্রাইড যখনই হয়ে যায় কেমিক্যাল চেঞ্জ, দেয়ার ইজ এ অলসো, এটা একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যায় এবং লিপিডটা ড্রাই হয়ে যায় এবং মাছটার মধ্যে অক্সিডেশন এর পরিমাণটা কমে যায় এবং পচনের হাত থেকে মাছটাকে রক্ষা করা যায়। কিন্তু মাছটাকে আবার যখন ভালো করে জলে ধুয়ে ঘরে রান্না করবি, পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে তোর বাড়িতে শুটকি মাছ রান্না হচ্ছে। ওটা তুই কোনো মতেই চাপা দিতে পারবি না। আচ্ছা, দেন আসছি স্মোক ফিশ। স্মোক ফিশ মানে ধূমায়িতকরণ করে মাছটাকে স্টেরিল মানে স্পয়েলেজের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয়। স্মোক অনেক সময় তোরা দেখেছিলিস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল স্পয়েলেজ যখন আমরা পড়ছিলাম তখনও স্মোকিং করা হচ্ছিল, যে যাতে করে ফ্রুটস ভেজিটেবল সবাইকে তো আর বয়েলড করা যাবে না, সবাইকে আর প্রচুর টেম্পারেচার দেওয়া যাবে না, ওগুলো নরম, তো ওখানে স্মোকিং করা হয় যাতে ব্যাকটেরিয়াগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়। There are two types of smoking, hot smoking and cold smoking. Hot smoking এ কি হয় না, smoking will reduce gram negative bacteria and gram positive bacteria, particularly micrococci and corynebacteria. এই micrococci এবং corynebacterium are found in hot smoke while in cold smoke pseudomonas spoilage occur. তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়া বেসিক্যালি স্মোকিং এর ফলে রিডিউস করা সম্ভব হয়। During smoking process, there is a reduction of bacterial load due to phenolic compound released in the smoke. স্মোকিং প্রসেস যখন হয় তখন ব্যাকটেরিয়াল লোডটাকে মেনলি তাদের কমানোই প্রধান লক্ষ্য থাকে এবং ফেনোলিক কম্পাউন্ডটাকে রিলিজ করে দেওয়া যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। দেন বলেছে দিস কম্পাউন্ড ইনক্লুড গ্লুকোকল, সাইক্লোসল না সেরিওসল, আচ্ছা pyrogegol, which have a high phenol মানে phenolic compounds, phenol and phenolic compounds, ঠিক আছে, that acts against salmonella typhi and streptococcus aureus। এই দুই ধরনের ব্যাকটেরিয়া
যারা কি করে, দিস কম্পাউন্ড ইনক্লুড, এই ধরনের ব্যাকটেরিয়ারা এই ধরনের কিছু ফেনোলিক কম্পাউন্ডসকে রিলিজ করে, যেগুলোকেও স্মোকিং দ্বারা প্রহিবিটেড করা যায় বা রিডিউস করা সম্ভব হয়। তাহলে স্মোকিং এর মাধ্যমে কোন ধরনের ব্যাকটেরিয়াকে কিল করা যাচ্ছে? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, কোরিনে ব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, এদিকে স্টেপটোকক্কাস, সালমোনেলা, এদেরকে রিডিউস করা পসিবল হচ্ছে। এবার আছে সুরমি। সুরমি ম্যাম আজকে না এটা নিয়ে কোশ্চেন এসেছিল, এই স্মোকিংটা নিয়ে। কোশ্চেন পড়েছিল? হ্যাঁ ম্যাম, এই স্মোকিং মাইক্রোবায়োলজি এর থেকে দু একটা কোশ্চেন টেম্পারেচার পড়ে। কিছু নিয়ে একটা পড়েছিল। কি পড়েছিল? ওই স্মোকিং ফিশের এই হট স্মোকিং বা কোল্ড স্মোকিং কতটা টেম্পারেচারে করা হয় ওইটা ম্যাম পড়েছিল। আচ্ছা, এবার আমরা পড়ি সুরমি। সুরমিটা কি না, সুরমি ইজ এ প্রোডাক্ট প্রিপেয়ার্ড ফ্রম দ্য আইদার ডিবোনেড মিট অর ফিল্টেড। সুরমি তোরা অনেক সময় নেটে সার্চ করলে দেখতে পাবি যে এই সুরমি হলো এমন এক ধরনের প্রোডাক্ট যেগুলো অ্যাকচুয়ালি তোরা এটা দেখেছিস, মানে শুটকি মাছ কি তোরা খাস কেউ? শুটকি মাছ খেয়েছিস? না ম্যাম খাইনি, তবে দেখেছি দেখেছিস শুটকি তো? মাছ। হ্যাঁ। আচ্ছা, তো এই সুরমি জিনিসটা কেমন দেখতে আমি বলি, যে সামুদ্রিক ওই বাঁশ কাঠি টাইপের এক ধরনের মাছ দেখেছিস তোরা? ওই যেটাকে মুখগুলো মাছগুলোর খুব সরু সরু থাকে, আমরা অনেক হ্যাঁ সময় ম্যাম, বাঁশ ওই কাঠি মাছ টুনা বলি। মাছের মুখটা হ্যাঁ, সরু ওই থাকে। দেখবি চুনো মাছ যখন আমরা খাই না, তার সাথে এরকম মিশে থাকে, মুখগুলো বাঁশের মতো হ্যাঁ সরু। হ্যাঁ। হ্যাঁ, ওই ধরনের ফিশ গুলোকে বেসিক্যালি সুরমি বলে। ওই সুরমি অ্যাকচুয়ালি এগুলো তো সব সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসে। এই যে চুনো মাছ বাজারে যখন বিক্রি হয়, মৌরলা চুনোর সাথে মিশে থাকে ছোট মাছের সাথে, ইজ এ কনসিস্ট অফ মাসেল প্রোটিন ফাইবার, মানে ওই গোটা মাছটাই কিন্তু প্রোটিন, ওদের হাড়টা এতই মানে পুরো মাছটাই খাওয়া যায়, ওর কিছু ফেলার দরকার পড়ে না। দ্য মাইক্রোফ্লোরা অন সুরিমি কনসিস্ট মোরাক্সেলা, সিউডোমোনাস অ্যান্ড কোরিনোব্যাকটেরিয়াম। এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সুরমি টাইপের যে ধরনের মাছগুলো হয় সেগুলো আস্তে আস্তে কি হয়, যে এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা তারা কিন্তু নষ্ট হয়ে যায়। আর ডিবোনেট ফিশ কাকে বলে সেটা একবার এক সেকেন্ড, এটা আমি একবার মানেটা দেখে নিই। আচ্ছা, ওই যে বললাম হাড় ছাড়া, ডিবোনেট ফিশের অ্যাকচুয়ালি অর্থ হলো হাড় ছাড়ানো মাছ, মানে যে মাছের কাঁটা থাকে না। গোটা যেমন তোরা আড় মাছ নাম শুনেছিস, গ্রামের দিকে যারা থাকিস আড় মাছ নাম শুনেছিস? আড় মাছে কোনো কাঁটা থাকে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, সেই নাম এমন কিছু শুনেছি। মাছ আছে যাদের মাসেল পুরোটাই মাসেল প্রোটিন, হাড় ফাড় থাকে না, গোটাটাই চিবিয়ে খেয়ে নিতে পারবি। হ্যাঁ, তো ডিবোনেট মিট মানে হলো গোটাটাই আমরা চিবিয়ে সেই মাছটা খেয়ে নিতে পারি। আচ্ছা, দেন আমরা এবার দেখতে পাচ্ছি প্রিজার্ভেশন, যেটা পরীক্ষায় কোশ্চেন আছে, স্পয়েলেজ কিভাবে হচ্ছে, প্রিজার্ভেশন তুমি কিভাবে করবে। তাহলে চলো দেখা যাক। প্রথমেই আমরা আসছি হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্টের মধ্যে কি পড়ছে? ড্রাইং, এক নম্বরে ড্রাইং। যদি পরীক্ষার সময় এমন হয়, তোরা এগুলোকে একটা ছকের মাধ্যমে নিজেদের কাছে খাতায় লিখে রাখবি, যাতে প্রিজার্ভেশন অফ ফিশ দিয়ে নাম একটা এরকম ইয়ে করলি, কি বলে, লাইন টানলি, দিয়ে ভাগ করবি, এ বি সি ডি এরকম ভাগ করা আছে, দিয়ে তার আন্ডারে আন্ডারে ড্রাইং, ক্যানিং যা যা পয়েন্ট আছে এরকম করে লিখে নিজেরা গোটা জিনিসটাকে একটা ছকের মাধ্যমে ক্লাসিফিকেশনের আকারে প্রকাশ করে দিবি। যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোরা এই জিনিসটাকে ওখানে নামিয়ে আসতে পারিস। আচ্ছা, তাহলে ড্রাইং কি হচ্ছে? দ্য প্রিন্সিপাল অফ দ্য ড্রাইং preservation method is to remove water from the food and lower the water activity. drying মানেই তোরা শুকোনো, তাহলে শুকোনো মানেই তোদের ওয়াটারটাকে রিলিজ করে দিচ্ছে, ওয়াটার যখনই রিলিজ করবে অবভিয়াসলি মাইক্রোবায়াল গ্রোথ কমে যাবে, এটাই কারণ। আর there are three types of drying, তিন রকমের ড্রাইং হয়। একটা হলো ফিশ প্রিজার্ভেশন, সান ড্রাইং, সূর্যের আলোয় শুকোনো, ভ্যাকুয়াম ড্রাইং, ভ্যাকুয়াম হিট দিয়ে শুকোচ্ছে, আর ফ্রিজ ড্রাইং। তোরা জানিস ফ্রিজ ড্রাইং আগের বার পড়ে এসেছিস ফুড সায়েন্সে, ফ্রিজ ড্রাইং, সেই ফ্রিজ ড্রাইং এর মাধ্যমে শুকনো করা হচ্ছে। দেন আমরা পড়ছি ক্যানিং। ক্যানিং প্রসেসও তোরা জানিস, ক্যান্ড যেসব খাবার পাস তোরা বাজারে কিনিস। In this process, heat treatment is applied to fish and sealed content made in the tin plant.
ওই টিনের বাক্সের মধ্যে যে মাছ মাংস পাওয়া যায় সেটাকে ফার্স্টে স্টেরিলাইজ করে তারপর তার মধ্যে মাছ মাংস ডিমকে ঢোকানো হয় এবং স্টেরাইল ওয়েতে সেটা পাঠানো হয়। The heat treatment destroy all heat sensitive bacterial and spore, inactive the enzyme and cook the fish so that the product remains acceptable to the consumer after prolonged storage without refrigeration। মানে বুঝতেই পারছিস যে যখন হিট ট্রিটমেন্ট করা হচ্ছে সেন্সিটিভ ব্যাকটেরিয়া এবং স্পোর গুলোকে ডিস্ট্রয় করাই তাদের ফার্স্ট উদ্দেশ্য থাকে এবং কি হয় যে মানুষ যখন সেই খাবারটা গ্রহণ করে তাতে করে যাতে যতটা সম্ভব ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায় সেটাই প্রধান উদ্দেশ্য থাকে। এবার আসছে স্মোকিং। এই মাত্র স্মোকিং এর কথা বললাম, হট স্মোকিং, কোল্ড স্মোকিং। এখানে টেম্পারেচার এই মাত্র তুই যে কথাটা আমাকে বললি এটা আগের দিন পড়িয়ে দিলে লিখে আসতে পারতিস। হট স্মোকিং ইজ ডান টেম্পারেচার রেঞ্জ ফ্রম 60 to 93 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হট স্মোকিং এর ক্ষেত্রে এই মেথডটাতে দ্য ফিশ ইজ হট স্মোক and mild addition of the salt use করা হয় এখানে, ঠিক আছে, ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য এবং টেম্পারেচার থাকে 60 থেকে 93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্মোক রোস্টিং স্মোকের ক্ষেত্রে করা হয় 300 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা হয়। বেসিক্যালি বিভিন্ন রকম স্পাইসেস, এই লঙ্কা, আদা, জিরে, হ্যাঁ, এগুলোকে অনেক সময় স্মোক রোস্টিং করা হয়। কোল্ড স্মোকিং করা হয় 23 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করে। ঠিক আছে, এই তিনটে টেম্পারেচার মনে রাখবি, এক লাইন করে ম্যাম লিখে নিবি। আন্দাজে তাহলে ঠিকই দিয়ে দিয়েছি। তাই? তাহলে ভালো, তোর লাক এখন ফেভার করছে। যাক, তাহলে এটা জানলে কনফার্ম হতিস, না জেনে লেগে গেছে? ওকে, ভেরি হ্যাঁ, গুড। না জেনে লেগে গেছে আর কি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে বি, ফার্স্টে আমরা এতে কি পেয়েছিলাম, ড্রাইং, সরি, এতে কি পেলাম, হিট ট্রিটমেন্ট। এবার বিতে আমরা কি পাচ্ছি, চিলিং প্রসেস। চিলিং মানে ঠান্ডা করা। তাহলে ইট ইজ দ্য সিম্পলেস্ট মেথড, খুব সহজ, বোথ প্রিজার্ভ অ্যান্ড প্রসেস দ্য ফিশ। ঠান্ডা করবি কিভাবে, ঠান্ডা করবি, ফ্রিজে রেখে ঠান্ডা করবি। রেফ্রিজারেশন টেম্পারেচার 0 থেকে 8 ডিগ্রি। এই 0 থেকে 8 ডিগ্রির ওপর নিচ যদি হয়ে যায় মাছ কিন্তু দ্রুত নষ্ট হবে, ঠিক আছে। জেনারেলি ফিশ রিমেন্স দ্য গুড কন্ডিশন পিরিয়ড 5 থেকে 7 দিন। এই বেশি মাছ ফ্রিজে রেখে খাবি না। কেপ্ট অ্যাট এ রেফ্রিজারেটেড টেম্পারেচার 4 ডিগ্রি প্লাস মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কম বা বেশি টেম্পারেচারে কি হয়, মাছ কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য ডিপ ফ্রিজে মাছ রাখতে হয়, নর্মাল রেফ্রিজারেটরে রাখতে নেই। নর্মাল রেফ্রিজারেটরে মাছটা ভালো থাকে না, ওপরের যে ডিপটা সেখানে রাখতে হয়। তার টেম্পারেচার মোটামুটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডই সেট করা থাকে। এবার আসছি কারিং। কারিং এ কি হয় না, কারিং তোরা জানিস এটা এক ধরনের পদ্ধতি, যে পদ্ধতিতে বেসিক্যালি যে পুরনো পদ্ধতি, এটা কিন্তু নতুন পদ্ধতি নয়, এটা ওল্ড এজ টেকনিক, বহু পুরনো এক পদ্ধতি যেখানে মাছকে এইভাবে প্রিজার্ভ করা হতো। এই প্রিজার্ভেশন পদ্ধতিতে বেসিক্যালি ওয়াটার অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজিং করা হয় এবং ইনক্রিজিং অসমোটিক প্রেশারটাকে বাড়িয়ে ওয়াটার অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজিং করা হচ্ছে, দ্যাট ডিলেস দ্য মাইক্রোবায়াল গ্রোথ। এটি হলো কারিং প্রসেসের প্রধান উদ্দেশ্য। ইন দিস মেথড সুগার, সল্ট, নাইট্রেট এই ধরনের পদ্ধতি বিভিন্ন রকম স্পাইসেস প্রয়োগ করে মাছের কারিং করা হয়। তোরা পিকল বানাস, আচার বানাস করে, বিভিন্ন নুন, চিনি, মশলা দিয়ে বানাস যাতে করে কোনো মাইক্রোব সেখানে ঢুকতে না পারে, যেই ঢুকবে সে তাকে একদম গুলি করে খুলি উড়িয়ে দেবে। তো এইখানেও কারিং প্রসেসে কি হয়, মাছকে সাথে সাথে কি করে দেওয়া হয়, সুগার, সল্ট, নাইট্রেট, বিভিন্ন রকম স্পাইসেস ইউজ করে তার একটা কোটিং লেয়ার দিয়ে দেওয়া হয় যাতে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে ঢুকে নিজেরা খেল দেখাতে না পারে। দেন আসছে ইউজড অফ প্রিজারভেটিভ। তোরা বিভিন্ন রকম প্রিজারভেটিভস আছে, আমি এখানে লেখা আছে, এগুলো একটু নিজেরা যার যেটা সুবিধে হবে সে 2-3টে করে মনে রাখবি যে কোন প্রিজারভেটিভ দিলে কি ধরনের প্রিজারভেটিভ, মানে টাইপস অফ প্রিজারভেটিভ, ন্যাচারালের দুটো মনে রাখবি আর বায়ো প্রিজারভেটিভ আর কেমিক্যাল, প্রত্যেকটা দুটো দুটো করে নাম মনে রাখবি আর কি অ্যাকশন করছে সেটা লিখে দিবি। খুব সহজ, এগুলো এতক্ষণ ধরে যা বকে আসছি সেগুলোই লেখা আছে। প্রত্যেকে দুটো দুটো মনে রাখবি, শর্ট কোশ্চেন অনেক সময় পরে দুটো ন্যাচারাল প্রিজারভেটিভস এর নাম লেখো, হ্যাঁ, কেমিক্যাল প্রিজারভেটিভস এর নাম লেখো, সেগুলো তোরা লিখে দিবি। আচ্ছা, দেন আসছি হাই প্রেসার ট্রিটমেন্ট। হাই প্রেসার ট্রিটমেন্টটা কি, না প্রেসার দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। যখন তোরা কথা শুনিস না তোদেরকে আন্ডার প্রেসার দিতে হয়, নানা রকম টেকনিক ফলো করতে হয়, হ্যাঁ, তাহলে
ফার্স্ট ইয়ারে যখন পড়তিস না তখন জোর করে টিচাররা দিন রাত গ্রুপে এই পড়তে হবে, এই করতে হবে, এই পরীক্ষা দিতে হবে। এখন নিজেরাই বুঝে গেছিস, একটা ক্লাস করার পর পরের ক্লাসের জন্য এত আগ্রহ প্রকাশ করছিস, দ্যাটস আর দ্য প্রেশার। যখনই প্রেশার পাবি, নিজের জীবনকে জানিস যে তাগিদটা বুঝতে পেরেছিস, এখন আর টিচারের থেকেও তোরা বেশি অ্যাক্টিভ। তো এইখানে ক্ষেত্রেও তাই হচ্ছে যে মাছগুলোকে কি করা হচ্ছে, ইন দিস মেথড মাইক্রো অর্গানিজম আর ইনঅ্যাক্টিভেটেড, মাইক্রো অর্গানিজম গুলো ইনঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে ডিউ টু লেথাল স্ট্রাকচারাল অ্যান্ড বায়োকেমিক্যাল অল্টারেশনস। আমরা জানি প্রত্যেকটি মাছ জল থেকে তোলার সাথে সাথেই তার কিন্তু কেমিক্যাল বায়োকেমিক্যাল চেঞ্জ হয়ে যায়। তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা হাই প্রেশার ট্রিটমেন্ট দিয়ে, যেমন তোরা দুধের ক্ষেত্রে এইচটিএসটি মেথড, লো টেম্পারেচার হোল্ডিং মেথড, পাস্তুরাইজেশন যেমন করেছিলিস, মাছের ক্ষেত্রেও হাই প্রেশার ট্রিটমেন্ট ইউজ করে, বিশেষ করে 200 এমপিএ, ঠিক আছে, এই 200 হাই প্রেশার ট্রিটমেন্ট অ্যান্ড 200 এমপিএ ইউজ করে তার ইনহিবিটরি এফেক্ট কি না, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স ইন স্মোকড স্যালমন মাছের মধ্যে এটা বেসিক্যালি দেখা যায়। এদেরকে হাই প্রেশার দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় যাতে মাছটা বহুদিন সংরক্ষণ করে আমরা মাছটাকে রাখতে পারি। এবার হলো ওজোনেশন, ওজন O3, তোরা জানিস O3 ট্রিটমেন্ট, বিভিন্ন রকম ফেসিয়াল ট্রিটমেন্ট আজকাল এসছে, বিভিন্ন রকম ফ্রোজেন ফ্রুটকে এইভাবে ট্রিটমেন্ট করা হয়। তোরা গ্রসারি শপে, শপিং মলে, মাল্টিপ্লেক্স কমপ্লেক্সিটিতে যেসব মাছ মাংস সবজি পাস, এগুলো সবই ওজোনাইজেশন করা হয়। তো O3 is the tritomic form of oxygen that has been gaining space of food poisoning due to its high sanitizing power and is also known as highly reactive antimicrobial agent. এই O3 এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যারা মাছের স্পয়েলেজটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে। দেন হলো ইরেডিয়েশন, তোরা পড়েছিলিস ইউভি রে, একদম শুরুতে আমরা যখন ওই কেমিক্যাল আর ফিজিক্যাল ডিসইনফেকশন স্টেরিলাইজেশন পড়েছিলাম তখন ইরেডিয়েশনের কথা আমরা দেখেছিলাম যে ইরেডিয়েশন ইন ফুড ইজ ডেসক্রাইব ইন 3 ডিফারেন্ট ওয়েজ, তিনটে ডিফারেন্ট পদ্ধতিতে করা হয়। একটা হলো রেডিউলাইজেশন, এটাকে বলে কোল্ড পাস্তুরাইজেশন। একটা হলো রেডিশিডেশন, ইনভলভ দ্য ইউজ অফ ডোজেস 2 থেকে 8 কিলো কেজি, মানে কিলো বাইট বলে, হ্যাঁ। অ্যান্ড এটা ইউনিট সেকেন্ড ভুল বললাম নাকি দেখে নি, কিলো বাইটই তো বলে। হ্যাঁ কিলোগ্রে, কিলো বাইট নয়, কিলোগ্রে, এটাকে কি বলে, কেজিওয়াই স্ট্যান্ডস ফর কিলোগ্রে। ডেফিনেশনটা হলো অ্যাবসর্ব ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন, মানে কতটা সেই খাবারটা আয়োনাইজিং রেডিয়েশনকে অ্যাবসর্ব করার ক্ষমতা রাখে। আর হলো রেডে অ্যাপিটাইজেশন, কোল্ড স্টেরিলাইজেশন ইনভলভ দ্য ইউজ অফ হাই ডোজ, মানে তিনটে ডোজের কথা মনে রাখবি। একটা হলো লেস দেন 1 কেজি, গ্রেটার দেন 10 কেজিওয়াই, আর 2 থেকে 8 কেজিওয়াই। একটাকে বলে রেডুরাইজেশন, এটাকে কোল্ড পাস্তুরাইজেশন বলছে। রেডিশিডেশন ইউজ ইন দ্য ডোজ 2 থেকে 8 কিলোগ্রে, মনে রাখবি কিলোগ্রে। অ্যান্ড রেডে অ্যাপিটাইজেশন, এটাকেও কোল্ড স্টেরিলাইজেশন বলে, কিন্তু এক্ষেত্রে টেম্পারেচারটা ইউজ ইন হাই ডোজে ইউজ হয়, 10 কিলোগ্রে বলা হয়ে থাকে। তাহলে কিলোগ্রে কথার অর্থ কি, কতটা অ্যাবসর্ব ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন, কতটা আয়োনাইজিং রেডিয়েশন সে অ্যাবসর্ব করতে পারছে, সেটাকেই বলে কিলোগ্রে, বুঝলি। আচ্ছা, দেন আসছে হাই প্যাকেজিং টেকনোলজি, কিভাবে প্যাকেজ করছিস, দেখবি এক একটা কোম্পানি, ভালো ভালো কোম্পানিতে খুব সুন্দর সুন্দর ওয়েতে প্যাকেজিং করা হয়, এবং যখন লোকাল মেড প্রোডাক্ট কিনবি তাদের প্যাকেজিং সিস্টেম একদম ভালো নয়। তাহলে প্যাকেজিং একটা গুরুত্বপূর্ণ, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা কোনো মানুষকে একটা গিফট দিচ্ছিস, তুই হয়তো একটা 20 টাকা চকলেট দিলি এমনি লোকাল দোকানে কিনে, আর 20 টাকা তুই একটা ব্র্যান্ডেড কোনো চকলেট কিনে দিলি, তার দুটো র্যাপারেই মন ভুলে যাবে। এবং কোম্পানিরা এই জিনিসটাকে ভীষণ মানে গুরুত্ব দেয়। একটা মানুষ সবসময় তার বাইরের কোটিং বা লেয়ারটাকে ভীষণ ভালো অ্যাট্রাকশন যদি করে বানাতে পারে, যেখানে সহজেই লোকেরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট
ডিস্ট্রাকশন করবে এবং সেটা ফুললি মানে একদম স্টেরাইল এবং ফুললি মানে কি বলবো ডিসইনফেকশন কেমিক্যাল অ্যান্ড পুরো ডিসইনফেকশন থাকবে, খাবারের মধ্যে কোনো স্পয়েলেজ ঢোকার চান্স থাকবে না, পুরো এয়ারটাইট থাকবে। এই জিনিসগুলো কিন্তু যারা একটু কনসার্ন মানুষ কনসার্ন তারা কিন্তু এই জিনিসগুলো দেখে খাবারটা কেনে, যে প্যাকেজিং সিস্টেমের মধ্যে কোনো ড্যামেজ আছে কিনা, কাটাছেঁড়া আছে কিনা, ফুটো আছে কিনা, তাহলে তারা কিন্তু এই খাবারটা নেয় না। ওকে, তাহলে প্যাকেজিং টেকনোলজি ইনভলভিং আইদার রিমুভাল অফ এয়ার অর দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য এয়ার বাই সার্টেন গ্যাস সাচ এস CO2, O2, N2 and combination of all gases, এইগুলো কিন্তু ঢুকে যাবে ফুটোর মধ্যে, তাহলেই তো খাবার দাবার নষ্ট হয়ে যাবে। Such package are often termed modified atmosphere packaging MAP and vacuum packaging VP। এই দুটো জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং এবং ভ্যাকুয়াম প্যাকেজিং এর মাধ্যমে খাবার দাবারকে সেলফ লাইফ অনেক দিন বাড়ানো সম্ভব হয়। দেন হলো দ্য সেলফ লাইফ অফ দ্য ফিশ কুড বি এক্সটেন্ডেড বাই ইউজিং MAP, মানে মডিফাইড অ্যাটমসফিয়ার টেম্পারেচার কন্টেনিং CO2 দেওয়া থাকে। তোরা কুরকুরে লেজার প্যাকেট খাস, দেখেছিস সেখানে যে গ্যাসটা ভরা থাকে, কি থাকে, CO2 থাকে। has been shown to relate the growth of spoilage and pathogenic bacteria। এবং এয়ার ইজ রিমুভ আন্ডার ভ্যাকুয়াম অ্যান্ড প্যাকেজ ইজ সিল্ড, এয়ারটাকে রিমুভ করে দেওয়া হয় ভ্যাকুয়াম প্যাকেজিং এর মাধ্যমে, যাতে করে নর্মালি সমস্ত ব্যাকটেরিয়া সেখানে যাতে গ্রো করতে না পারে। আগের দিন আমরা পড়েছিলাম প্যাকেট খাবারের মধ্যেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ঢুকে পড়ে এবং যারা কিন্তু পয়জনাস ঘটায়, তাদের মধ্যে পার্টিকুলারলি সিউডোমোনাস আর অ্যারোমোনাস, এরা কিন্তু অ্যারোবিক স্পয়েলেজ মাইক্রো অর্গানিজমের ওই প্যাকেটের ভেতরও ঢুকে গিয়ে কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো প্যাকেজিং টেকনোলজির সময় ভীষণ মানে কেয়ারফুলি সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। যতটা কম মাইক্রোবায়াল লোড থাকে তত খাবারটাকে আমরা কি করতে পারবো, দ্রুত মানে দ্রুত নয়, খাবারটাকে দ্রুত যত সুন্দরভাবে প্যাকেজিং করতে পারবো, স্টেরাইল করতে পারবো, তত স্পয়েলেজ কম হবে এবং খাবারটাকে আমরা নিশ্চিন্তে গ্রহণ করতে পারবো, কোনো রকম কোনো হেলথের মধ্যে কোনো ডিটোরিয়েশন ঘটবে না বা হেলথ হ্যাম্পার হবে না।